কখনো ভেবে দেখেছেন যে মাটিতে আমরা হাঁটা চলা করি তার পরতে পরতে কত গল্প লুকিয়ে থাকতে পারে? আজ আমরা ঠিক তেমনই এক জায়গার কথা বলবো, পশ্চিমবঙ্গ, যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, একেবারেই জীবন্ত। চলুন সেই গল্পের গভীরে যাওয়া যাক। এই যে কথাটা শুনলেন, এটা কিন্তু শুধু বলার জন্য বলা নয়, এটাই পশ্চিমবঙ্গের আসল পরিচয়। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এই কথাটা যুগ যুগ ধরে সত্যি হয়ে আসছে? চলুন সেই উত্তরটাই খুঁজে বের করা যাক। তো এই গল্পের শুরুটা ঠিক কোথায়? এর জন্য আমাদের ফিরে যেতে হবে অনেক অনেক পেছনে, প্রাচীন বঙ্গ নামের এক অঞ্চলে। আসলে আজকের পশ্চিমবঙ্গের শেকড়টা কিন্তু ওখান থেকেই শুরু হয়েছিল এই লম্বা সফরটা। প্রাচীন বাংলায় তখন একের পর এক বড় বড় সাম্রাজ্য আসছে যাচ্ছে, যেমন ধরুন মৌর্য সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্য। তাদের সময়ে এই অঞ্চলটা কিন্তু বেশ ফুলে ফেপে উঠেছিল। মানে ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি সব মিলিয়ে দারুণ একটা সময়। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। বাংলার আসল স্বর্ণযুগ সেটা তখনও আসেনি। আর সেই স্বর্ণযুগ নিয়ে এলো পাল সাম্রাজ্য। পালদের সময়ে বাংলা যা হয়ে উঠেছিল তা ভাবাই যায় না, রীতিমতো জ্ঞানবিজ্ঞানের একটা গ্লোবাল হাব। ভাবুন তো একবার, নালন্দা, বিক্রমশিলার মতো নামকরা বিশ্ববিদ্যালয়গুলো সব এখানে তৈরি হয়েছিল। দেশ বিদেশ থেকে জ্ঞানীগুণী মানুষরা ছুটে আসতেন এখানে। কিন্তু ইতিহাসে তো এক অধ্যায় শেষ হলে নতুন আরেকটা শুরু হয়, তাই না? ত্রয়োদশ শতাব্দীতে ঠিক সেটাই হলো। বাংলার ইতিহাসে এলো এক নতুন মোড়। শুরু হলো মুসলিম শাসন, আর বাংলা হয়ে উঠল এক শক্তিশালী সুলতানাত। মানে পুরো খেলার ধরনটাই বদলে গেল। আর এই নতুন ক্ষমতার কেন্দ্রবিন্দু কোনটা ছিল জানেন? মুর্শিদাবাদ, নবাবদের রাজধানী। বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার সময়টায় বাংলার যে কি রমরমা ছিল, অবিশ্বাস্য রকমের ধনী আর সমৃদ্ধ। এর নামডাক তখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু ওই যে কথাই আছে, কোনো কিছুই চিরস্থায়ী নয়। এরপরই মঞ্চে এমন এক ঘটনা ঘটল যেটা শুধু বাংলার নয়, গোটা উপমহাদেশের ভাগ্যটাই পাল্টে দিল। একটাই যুদ্ধ, আর তারপর থেকে শুরু হল ব্রিটিশ শাসনের সেই লম্বা আর কঠিন অধ্যায়টা। সালটা ছিল ১৭৫৭। হ্যাঁ, ১৭৫৭। ইতিহাসের পাতায় এই একটা বছর সবকিছু ওলটপালট করে দিয়েছিল। এটাই ছিল সেই মোড় যা শুধু বাংলা নয়, গোটা ভারতের ভবিষ্যৎটাকেই একটা অন্য খাতে বইয়ে দেয়। ঠিক ধরেছেন, পলাশির যুদ্ধ। এই একটা যুদ্ধেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়, আর বাংলার শাসন ক্ষমতা সোজা চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বুঝতেই পারছেন, এটা শুধু একটা যুদ্ধ জেতা বা হারার গল্প ছিল না, এটা ছিল ক্ষমতার হাত বদলের একটা বিরাট ঐতিহাসিক মুহূর্ত। পলাশির যুদ্ধের পর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করল। কি হলো? প্রথমত, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বাংলার কন্ট্রোল নিয়ে নিল। দ্বিতীয়ত, কলকাতাকে বানিয়ে ফেলল ব্রিটিশ ভারতের রাজধানী। আর তৃতীয়ত, এখান থেকে শুরু হলো শোষণ আর তার বিরুদ্ধে প্রতিরোধের এক নতুন গল্প। কিন্তু বাঙালি তো শুধু শোষণ সহ্য করার জন্য জন্মায়নি। বাংলা যেমন শোষিত হয়েছে, তেমনই কিন্তু গর্জে উঠেছে। আর এই মাটিই হয়ে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের একেবারে হার্ট, মানে কেন্দ্রবিন্দু। এখান থেকেই জন্ম নিয়েছিলেন অগুণতী বিপ্লবী। নামগুলো ভাবুন একবার: নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। এই সব মহান বিপ্লবীদের জন্ম তো এই বাংলাতেই। তাদের সেই আত্মত্যাগ, সেই লড়াইয়ের আগুন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল। অবশেষে সেই দিনটা এলো, ১৯৪৭ সাল। ভারত স্বাধীন হল। কিন্তু এই স্বাধীনতার আনন্দটা বাংলার জন্য একটা গভীর ক্ষত নিয়ে এলো। বাংলা ভাগ হয়ে গেল, পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তান। ভাবুন তো সেই অনুভূতিটা, একদিকে স্বাধীনতার আনন্দ, আর একদিকে নিজের মাটি ভাগ হয়ে যাওয়ার যন্ত্রণা। আচ্ছা, এবার একটু বর্তমান সময়ে ফেরা যাক। এত যে ইতিহাস, তার কি হলো? আজকের পশ্চিমবঙ্গ কিন্তু সেই সব ইতিহাসকে বুকে নিয়েই চলছে। এটা অতীত আর বর্তমানের এক অসাধারণ মেলবন্ধন। এখানে অতীত হারিয়ে যায় না, বর্তমানের সাথেই হাত ধরে এগিয়ে চলে। এই ব্যাপারটা সবচেয়ে ভালো বোঝা যায় কলকাতাকে দেখলে। দেখুন,
একদিকে যেমন রয়েছে নবাবদের পুরনো প্রাসাদ, তেমন অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। একদিকে প্রাচীন মন্দির তো অন্যদিকে ছুটে চলেছে মেট্রো। আসলে কলকাতার শহরে অতীত আর বর্তমান যেন একসাথে নিঃশ্বাস নেয়। তবে পশ্চিমবঙ্গ মানে কিন্তু শুধু যুদ্ধ, সাম্রাজ্য বা রাজনীতির ইতিহাস নয়, এটা সৃষ্টিরও মাটি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সত্যজিৎ রায়, ভাবুন তো একবার, শিল্প, সাহিত্য, সিনেমা সব ক্ষেত্রেই বাংলা গোটা দুনিয়াকে পথ দেখিয়েছে। আর আজও কিন্তু সেই নতুন ইতিহাস তৈরি করার কাজটা সমানে চলছে। আসলে সব কিছুর শেষে এটাই বলতে হয়, পশ্চিমবঙ্গ শুধু একটা জায়গা বা একটা রাজ্য নয়, এটা একটা অনুভূতি। এর ইতিহাসের পড়তে পড়তে, এর সংস্কৃতির প্রতিটা কোণায় আজও সেই বাংলার গল্পটা জীবন্ত হয়ে আছে। আর এই গল্পটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতেই থাকবে।